শহর থেকে দূরে নিজেকে খুঁজে নিতে অজানা পথ চলা, শান্ত পাহাড়ের গা ঘেঁষে চঞ্চল নদীর গান, বরফের চাদরে ঢাকা অনাবিল জগৎ, নীল পাহাড়ের গায়ে সূর্যাস্তের লাল আভা, আর একটা সামিট জয়ের অপর নাম হল লাংটাং ভ্যালি ট্রেক। নতুন বছর, নতুন অভিযান। এবারের গন্তব্য লাংটাং ভ্যালি ট্রেক। অন্যান্যবার এপ্রিল মাসে বেরোনোর প্ল্যান থাকলেও এবার নেপাল একটু আগেই ডেকে নিয়েছিল সাত্তকী আর ওর মাকে। সেই ডাককে উপেক্ষা করার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই ওদের ছিল না। বিকেল 4টের মিথিলা এক্সপ্রেস। প্রতিবারের মতো ঋদ্ধি এসেছে ওদের সি অফ করতে। কলকাতাকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে গরম গরম চায়ে চুমুক দিয়েই শুরু হলো ওদের এবারের যাত্রা। কুয়াশা ঢাকা দিগন্তকে সঙ্গী করে মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে তার জার্নি শুরু করে দম ফেলল সকাল 9টায় রক্সোল স্টেশন পৌঁছে। ওরা উঠে পড়ল রক্সোল স্টেশনে অপেক্ষারত কাঠমান্ডু যাওয়ার 4 হুইলারে। অবশ্য তার আগে আমন ভাইয়ের থেকে ভারতীয় টাকা নেপালি টাকায় কনভার্ট করিয়ে নিয়েছিল সাত্তকী। মাঝ রাস্তায় একটা খাবারের জায়গায় গাড়ি থামতে পেট ভরে ওরা ডাল ভাত খেয়ে নিল। বাস স্ট্যান্ড লাগোয়া বদ্রীনাথ হোটেলে রাত কাটাবে বলে স্থির করল ওরা। আরও খানিক চারপাশটা ঘুরে নেপালি মোমো সহযোগে ডিনারটা সেরে হোটেলে ফিরে ওরা শুয়ে পড়ল। গরম গরম কফি খেয়ে ওরা দুজন বেরিয়ে পড়ল মাছাপোখারি চকের দিকে। ব্যস্ত রাস্তা পেরিয়ে স্ট্যান্ডে গিয়ে দেখল গাড়িও ততক্ষণে একদম তৈরি, ওদের নিয়ে রওনা দেবে বলে। গাড়ি ছাড়লো ঠিক 8টায়। আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়ি এগিয়ে চলতে লাগলো সাবরুবেসির উদ্দেশ্যে। মাঝখানে অবশ্য একবার একটা ধাবায় গাড়ি দাঁড়ানোয় যাত্রীরা টিফিন সেরে নিল। পাহাড়ি রাস্তা আর মিঠে রোদ মাথায় নিয়ে গাড়ি ধুনুচে পৌঁছলো দুপুর 1:30টার দিকে। লাংটাং ট্রেকের পারমিটও করানো হলো এইখানেই। পারমিট সেরে ওদের গাড়ি ওদের নিয়ে এগিয়ে চলল আবারও সাবরুবেসির উদ্দেশ্যে। দুপুর প্রায় 3টে নাগাদ ওরা পা রাখলো সাবরুবেসির মাটিতে, আর সেখান থেকেই শুরু হলো এবারের মতো হেঁটে পাহাড়ে ওঠার পালা। শুরুতেই স্বাগত জানালো লম্বা একটা ব্রিজ। রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অবধি গাড়ি চলাচলের ব্যবস্থা আছে। আমরা হেঁটে চলেছি উপরের দিকে, অসাধারণ সুন্দর মুখ। রাস্তার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ল্যাংটাং খোলা নদী, আর ডান দিকের রাস্তাটাকে পাশে রেখে একটা প্রাণোচ্ছল ঝর্ণা ঝরে যাচ্ছে নিজের মতো। এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ঘণ্টাখানেক পর ওরা পৌঁছলো ডোমেন। এখানে ল্যাংটাং খোলা থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে জলের সাহায্যে। এরপর থেকে যে রাস্তা আরম্ভ হয়েছে তা শুধুমাত্র ট্রেকিং উপযোগী। গাড়ি চলাচলের পথ এখানে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সরু পাথুরে পথ হিজিবিজি লাইনের মতো চলে গিয়েছে জঙ্গলের বুক চিরে। বিশাল চড়াই। এই ন্যাশনাল ফরেস্টটা মূলত সরু সরু বাঁশঝাড়ে ভরা, যার ফলে এর অপর নাম রেড প্যান্ডা জোন। ট্রেকিং এর এই গোড়া থেকেই বেশ কিছু চড়াই উতরাই লক্ষ্য করা যাচ্ছে, আর পুরোটাই পাথুরে মাটির রাস্তা। কিছুটা এগোতেই অন্য একটা সরু পথ ডান দিকে আপন মনে চলে গেছে থুলা সাবরুর দিকে, যেখান থেকে গোসাইকুণ্ড ট্রেকের রাস্তা ধরা যায়। তারপর রাস্তাটা একদম নদীর পাড় ধরে এগিয়ে চলেছে। ওরা ভেবেছিল বড় বড় পায়ে ব্যাম্বু অবধি ঠিক পৌঁছে যাবে, কিন্তু পায়েরও পৌঁছতেই সেদিনের মতো ইতি টানতে হলো বৃষ্টির কারণে। তখন সকাল 6:30। ওরা কফি খেয়ে বেরিয়ে পড়ল ঘোড়া তাবেলার উদ্দেশ্যে। আগের দিনের মতোই সরু মেঠো পথ গুটি গুটি পায়ে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে।
পুরো জঙ্গলের রাস্তা আর ট্রেল মোটামুটি পুরোটাই ভিজে, স্লিপও খেতে খেতে যেতে হচ্ছে। দেখা যাক না ছাড় খেয়ে কত দূর পৌঁছানো যায়। রাস্তার ডান দিকে বয়ে চলেছে ল্যাংটাং খোলা। পথ কোথাও বা পাথুরে, কখনো বা মাটির, কখনো আবার আগের দিনের বৃষ্টির জমা জলের উপর দিয়েই হেঁটে যেতে হচ্ছে। এরকম ছোট ছোট ব্রিজ মাঝে মধ্যেই পড়ছে, আর আমাদের অতি সন্তর্পণে পার হতে হচ্ছে তা। চড়াই থেকে রেহাই নেই একটুও। যত এগোনো হচ্ছে তত বাঁশ গাছের বাগানের সংখ্যা বাড়ছে। বোঝা যাচ্ছে যে ব্যাম্বু নামক গ্রামটি কাছাকাছি কোথাও আছে। অতি সন্তর্পণে একটি পাথুরের ঢাল পেরিয়ে ওরা পৌঁছে গেল ব্যাম্বু। সেখানে ছাতু দিয়ে টিফিন সেরে ওরা এগোতে শুরু করলো লামা হোটেলের দিকে। এবার বাঁশঝাড় পেরিয়ে ওরা পড়েছে বড় গাছের জঙ্গলে। পথে সুন্দর একটা কাঠের সাঁকো পেরোতে হলো ওদের। তারপর আবার সেই পাথুরে জঙ্গলে ভরা চড়াই পথ উঠে গিয়েছে সোজা উপরের দিকে। ব্যাম্বু থেকে টিফিন সেরে আমরা এগিয়ে চলেছি রিমচের পথে। প্রচণ্ড চড়াই পথ। পথে খুব একটা বেশি সঙ্গী নেই ওদের। প্রথমত ল্যাংটাং একটা অফবিট ট্রেকিং রুট, আর দ্বিতীয়ত এটা অফ সিজন। কিছুটা পথ পেরোতেই ওদের নজরে পড়ল চিরাচরিত সাসপেনশন ব্রিজ। সন্তর্পণে সেটা ক্রস করে আপন বেগে ছুটতে থাকা ল্যাংটাং খোলাকে সঙ্গী করে ওরা শুরু করলো আরেকটা চড়াই ভাঙা। রাস্তা অসম্ভব চড়াই। এই রাস্তাটা আমাদের সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যাত্রা মনে করিয়ে দিচ্ছে। সেই নদীর পাশ দিয়ে যেমন পুষ্পবতীর পাশ দিয়ে আমরা এগোচ্ছিলাম, একইভাবে আমরা এগিয়ে চলেছি এখানে ল্যাংটাং খোলার পাশ দিয়ে। কিছুটা এগোতেই ওদের পেরোতে হলো একটা ছোট ল্যান্ডস্লাইড জোন। সবাই একে একে উঠে চলেছে ওপরের দিকে। একটু রোদের মুখ দেখা দিয়েছে অনেকক্ষণ পর। সেটা অতিক্রম করে 1 ঘন্টা চড়াই ভেঙে ওরা পৌঁছলো রিমচে। ব্যাম্বুর পর থেকে পুরো খাড়াই পথ ছিল। সে খাড়াই বলে বোঝানো যাবে না। একটু রেস্ট না নিলে ওপরে ওঠা সম্ভব হবে না। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু হলো হাঁটা। তবে এবার আর বেশি চড়াই ভাঙতে হলো না। বেশ কিছুটা সমান রাস্তা অতিক্রম করে এগোতেই আধ ঘন্টার মধ্যে দেখা দিল লামা হোটেল। সুন্দর পাহাড়ি সেই গ্রামটি পেরিয়ে আবার শুরু হলো হাঁটা। এখনো পর্যন্ত যে পথ দিয়ে আমরা উঠছি পুরোটাই জঙ্গলের পথ। অল্প কিছু চড়াই উতরাইয়ের পথ উঠে গিয়েছে আরো উপরের দিকে। দূরে দেখা দিল নদীর একদম তীর বরাবর একটা ল্যান্ডস্লাইড জোন। কিন্তু তার আগেই সেরে নেওয়া হলো লাঞ্চ। লাঞ্চ সেরেই আবার শুরু হলো চড়াই ভাঙা। মাঝে মাঝেই চোখে পড়ছে কিছু অবিরাম বয়ে চলা পাহাড়ি ঝর্ণা। অনেক কটা পাহাড়ি ঘোড়াকে সঙ্গী করে পায়ে পায়ে প্রায় 3টের সময় ওরা এসে পৌঁছলো রিভার সাইড। সেখানে পৌঁছে পরের স্টপেজ ঘোড়া তাবেলায় কোনো হোমস্টেতে ঘর খালি না থাকার খবর পেয়ে রিভার সাইডের একটা হোমস্টেতেই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল সাত্তকী। ল্যাংটাং খোলা নিরবচ্ছিন্ন কলতানে কান পেতে বিকেল কাটিয়ে দিনটা শেষ হলো।
এখন আমাদের মর্নিং কফি করা হচ্ছে। ল্যাংটাং লিরুংয়ে সূর্যোদয় দেখে ঝটপট কফি খেয়ে শরীরটাকে চাঙ্গা করে ওরা বেরিয়ে পড়ল। ম্যাপ ফলো করে ওরা এগোতে যাবে এমন সময় চোখ আটকে গেল একটা অভূতপূর্ব দৃশ্য দেখে। ল্যাংটাং লিরুংয়ের শ্বেত শুভ্র গায়ে সূর্যের প্রথম আলোকচ্ছটা পড়ছে। যে জায়গাটা দাঁড়িয়ে এই গোটা প্রকৃতির উপহারকে উপভোগ করলো সেটার নাম উডল্যান্ড। জঙ্গলে উপত্যকার মধ্যে একাকী একটা টি হাউস, চারিদিক নিস্তব্ধ, শুধুমাত্র নদীর কলতান আর পাখির কিচিরমিচির ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। ঘড়িতে তখন বাজে 6:15। পাইন বনের মধ্যে দিয়ে রাস্তা। খুব একটা বেশি চড়াই উতরাই নেই এই রাস্তাটায়, আর যেটুকু আছে তা জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যের মেলবন্ধনে মালুম হচ্ছে না। কিছুটা এগোতেই ওদের চোখে পড়ল একটা লোহার সাঁকো, নিচে একটা অগভীর নীল জলের ধারা। অপূর্ব দৃশ্যপট। ফোনের ওয়ালপেপারে কিংবা ক্যালেন্ডারের পাতায় যেমন ছবি থাকে ঠিক সেরকম একটা ছবি কেউ যেন তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে নিজের খেয়ালে। পাহাড় সুন্দর দৃশ্য দিয়েছে, কষ্ট দেবে না তা কখনো হয়? ব্রিজ পেরোতেই শুরু হলো চড়াই। কিছুটা চড়াই ভেঙে উপরে উঠে যেতে সদ্য বানানো কাঠের ব্রিজটা দেখে মনটা আবার জুড়িয়ে গেল। তারপর আরো কিছুটা চড়াই ভাঙতেই ওরা পৌঁছলো একটা পাহাড়ের মাথায়। ব্যাস, তারপর সমান রাস্তা। ভ্যালি দিয়ে এগোতে শুরু করলো সাত্তকী আর ওর মা। সামনে পাহাড়, দুদিকে জঙ্গল, আর মাঝ দিয়ে হাঁটতে হাঁটতেই ওদের স্যুপ খাওয়ার ইচ্ছা জাগার দিয়ে উঠল। স্যুপ হচ্ছে, বাবান স্যুপ তৈরি করছে। অসাধারণ এই ভিউ উপভোগ করতে করতে আমরা স্যুপ খাচ্ছি। টিফিন সেরে কিছুটা এগোতেই ওরা পৌঁছলো ঘোড়া তাবেলা। সেখানেই পারমিট চেকিং হলো ওদের। পাথর আর শুকনো গাছ অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে এই রাস্তাটা। এবার আস্তে আস্তে গাছপালা কমে আসছে। এই রাস্তায় সাসপেনশন ব্রিজের থেকেও কাঠের ব্রিজটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঘোড়া তাবেলা থেকে কিছুটা হাঁটতেই ওরা পৌঁছে গেল থ্যাংকস আপ। যত উপরে যাওয়া হচ্ছে ততই দৃশ্য দেখে বলার মতো ভাষা হারিয়ে যাচ্ছে। বাঁদিক বরাবর উঁকি দিচ্ছে ল্যাংটাং লিরুং, আর ডান দিকে সামনে মিলিয়ে অজস্র পর্বতমালা। উপরে ওঠার সাথে সাথেই রাস্তা দুর্গম থেকে দুর্গমতর হতে থাকছে, এবং সব থেকে বড় কথা, ল্যাংটাং গ্রামকে দূর থেকে ছবির মতো সুন্দর দেখতে লাগছে। আর বেশিক্ষণ বাকি নেই আমাদের ল্যাংট্যাং পৌঁছতে। আর একটা ল্যান্ডস্লাইড জোন সামনে দেখতে পাচ্ছি, ওটা পেরোলেই আশা করছি আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ল্যাংট্যাং পৌঁছে যাব। সেখান থেকে কিছুটা এগোতেই ওরা পৌঁছলো চ্যামকি। এখানে দুটো গ্রামের মধ্যে খুব একটা বেশি দূরত্ব নয়, তাই যদি কেউ কোথাও না পারে অ্যাকোমোডেশনের প্রচুর ব্যবস্থা আছে। তারপর আরো কিছুটা চড়াই ভেঙে গুম্বা। খুব সাবধানে এখানে কয়েকটা ল্যান্ডস্লাইড জোন অতিক্রম করতেই নজরে এলো পথের মাঝে দাঁড়িয়ে থাকা একটা বোর্ডের দিকে। সেটাই লেখা আছে ওল্ড ল্যাংটাং এর ইতিহাস। 2015 সালের বিধ্বংসী ভূমিকম্পে যখন নেপাল বিভৎস রকমের ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন অনেকটা প্রভাব পড়েছিল এই ল্যাংটাং উপত্যকার উপরে। গুঁড়িয়ে গিয়েছিল এই গ্রামের আদিম সভ্যতা। নেপাল সরকার আবার নতুন করে গড়ে তুলেছে এই গ্রামকে। দ্বিতীয়বারের মতো সভ্যতার চারাগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে বটবৃক্ষের মতো আগলে রেখেছে এই স্থানীয় মানুষগুলোকে।
নতুন ল্যাংট্যাংকে ঘিরে রয়েছে অনেকগুলো টি হাউস আর বৌদ্ধ স্তূপ। পায়ে পায়ে ওরা পৌঁছলো ল্যাংট্যাংয়ের একদম কোলে। ল্যাংট্যাং ওদের অভিবাদন জানিয়ে কাছে টেনে নিল, আর ট্রফি স্বরূপ চোখের সামনে মেলে ধরল সার্গো রি আর গ্যানচেম্পোর মতো অতিকায় বরফাবৃত সৌন্দর্যের উপাখ্যান। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। মা আসছে, আমি পৌঁছে গেছি। আমরা এই ল্যাংট্যাং পৌঁছলাম সকাল 6টা থেকে হেঁটে। এই 12:30টার সময় ল্যাংট্যাং পৌঁছলাম আমরা। ছবির মতো সুন্দর একটা গ্রাম, মাঝে একটা মনেস্ট্রি, সেটাও অতীব সুন্দর। ম্যাগি খেয়ে লাঞ্চ সেরে ওরা আবারও বেরিয়ে পড়ল। ল্যাংট্যাংয়ের পরে বিশাল চড়াই একটা পথ। এই চড়াইটা থুগলা পাসের চড়াই মনে করিয়ে দিচ্ছে আমাদের, পুরো খাড়া চড়াই। চড়াই ভেঙে ওপরে উঠতেই পুরো ল্যান্ডস্কেপটা বদলে গেল। ভ্যালি দিয়ে রাস্তা, মাঝে ওয়াল করে সেখানে বৌদ্ধ মন্ত্র লেখা, আর চারিদিকে বরফাবৃত পাহাড়। সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সার্গো রি আর গ্যানচেম্পো পর্বত। ল্যাংট্যাং পেরোতেই প্রথম গ্রাম পড়ল মুন্ডে। ল্যাংট্যাং থেকেই ইয়াকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বেশ। ল্যাংট্যাং শব্দের আক্ষরিক অর্থ হল ফলো দ্য ইয়াক। ভ্যালির উপর দিয়ে হাওয়ার ঝাপটা খেতে খেতে আর নদীর গান শুনতে শুনতে এগিয়ে চলেছে ওরা। দেখে মনে হচ্ছে না পুরো ক্যালেন্ডারের ছবির মতন দৃশ্য। ডান দিক বরাবর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেডেন পাওয়েল স্কাউট পিক আর নয়া ক্যাঙ্গা। দুজনেরই পায়ের জোর তখন কমে এসেছে সূর্যের তেজের মতো, কিন্তু ওই যে দূরে দেখতে পাওয়া ক্যানজিন গুম্বা মন্ত্রমুগ্ধের মতো টেনে নিয়ে যাচ্ছে ওদের। সূর্যাস্তের সময় হয়ে এলো। লালচে কমলা মোড়কে নিজেদের আবরু ঢাকতে শশব্যস্ত হয়ে উঠেছে সার্গো রি আর গ্যানচেম্পো। লজ্জায় রাঙা হয়ে উঠেছে একেবারে। এবার একটা সাসপেনশন ব্রিজ পার করে ওরা দেখতে পেল বাঁদিকে সুবিশাল ল্যাংট্যাং লিরুং গ্লেশিয়ার সমেত দাঁড়িয়ে। ব্রিজটা পেরিয়ে কিছুটা চড়াই উঠতেই ওরা দেখতে পেল একরত্তি ভ্যালির উপর ছোট ছোট রং বেরঙের টি হাউস। ওগুলো যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। টানা 12 ঘন্টা হেঁটে ওদের বহু প্রতীক্ষিত গন্তব্যে ওরা পৌঁছল। আবার আজ এক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরোলো সাত্তকী, কিন্তু গত বছরের কালাপাথর সামিটের মতো আজও সঙ্গে নেই তার মা। সে অতিক্রম করতে চলেছে 5000 মিটার উচ্চতায় অবস্থিত সার্গো রি পর্বত একা। কাউকে দেখতে না পাওয়ায় সে হাঁটা শুরু করলো একা। তখন ঘড়িতে বাজে 5:15। হঠাৎ পেয়ে গেল দুজনকে। সে পুরোধা হিসেবে দুজন বিদেশি আর তার দুজন শেরপার দলের সঙ্গী হলো। কিন্তু এগোতে যে হবেই। প্রায় 30 মিনিট সমান পথ পেরিয়ে ল্যাংট্যাং খোলা পেরোতে হলো ওদের। চারদিক অন্ধকারে ঢাকা, আর সেই সঙ্গে হাড় হিম করা ঠান্ডা অবশ করে দিচ্ছে সারা শরীর। রাস্তা দেখাচ্ছে মাথার উপরে থাকা হেড টর্চ। নদীটা পেরোতেই শুরু হলো চড়াই ভাঙা, সরু নুড়ি পাথরের ট্রেল করা। একদম খাড়া 60 ডিগ্রি উঠে গেছে ওপরের দিকে। আস্তে আস্তে চারপাশের শৃঙ্গগুলোতে তখন আলোর রোশনাই দেখা দিচ্ছে। বহু কষ্টে 1 ঘন্টা সেই চড়াই ভেঙে ক্ষান্ত হলো সাত্তকী। টপের উপরে উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আবার এগিয়ে চলবো। এদিকে জল বরফ হয়ে গেছে ঠান্ডায়, আর চড়াই ভেঙে ওপরে উঠে চলেছি আমরা। একটা রিজের উপর উঠে দেখলো আরো একটা সংকীর্ণ রিজ ওপরে সার্গো রির দিকে চলে গিয়েছে। ওই পিক ওয়াল দেখা যাচ্ছে, একদম সোজা ওপরে উঠে গেছে। রিজ পেরিয়ে আবার একটা চড়াই অতিক্রম করতে হলো ওকে।
চড়াইটা ভেঙে ডান দিক বরাবর এগোতেই শুরু হলো মরেন জোন, কিন্তু তা ক্রমশ দুর্গম হয়ে উঠেছে বরফ পড়ে। অতি সন্তর্পণে তা পেরোনো গেলেও এবার এসে পড়ল বড় বোল্ডার জোন। সেটাকেও পেরোতে হলো অতি সন্তর্পণে। চোখের সামনে খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে সারগড়ি। বোল্ডার জোনটা পেরিয়ে একটা 90 ডিগ্রি চড়াই পেরিয়ে আবার একটা সরু রিজ ধরে এগোতে হচ্ছে। বড় বড় পাথরের রাস্তা, মাঝে মাঝেই বড় পাথর আঁকড়ে বাঁকড়ে উঠতে হচ্ছে। দেখা যাক কখন সামিটের ওপরে পৌঁছই। ওপরে উঠে বসতেই দেখছি নিচ থেকে দুজন ট্রেকার সঙ্গে তার গাইড ওপরে উঠে আসছে। কিছুটা এগোতেই দেখা মিলল আইস ফিল্ডের। সেখানেই ক্র্যাম্প অন পয়েন্ট, অর্থাৎ চলার জন্য জুতোর নিচে কাঁটা লাগিয়ে নিল ও। কি অসাধারণ ভিউ! এগিয়ে চলেছি আমরা হুড়মুড়ে বরফের ওপর দিয়ে। ডান দিকে 75 ডিগ্রি দেওয়াল নেমে গিয়েছে নিচের দিকে, আর বাঁদিকে ছোট বড় ক্রিভাস দেখা দিচ্ছে। ও আরও এগিয়ে চলেছে সাদা বরফের ওপর দিয়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছে আরও দুজন ডেনমার্কের ট্রেকার আর তাদের গাইড। অসাধারণ ভিউ। এ ভিউ না বলে বোঝানো যাবে না। আর বরফ হলে কি হবে, চড়াই ভালো মতনই রয়েছে। বরফের উপর দিয়ে চড়াই নেহাত কম নয়, আর তা ভাঙতে ভালোই বেগ পেতে হচ্ছে উচ্চতার কারণে। ওই দুজন ট্রেকারকে পেছনে ফেলে আমি এগিয়ে চললাম সামিটের উদ্দেশ্যে। একটা টিম সকাল বলা ভুল হবে, মাঝরাতে প্রায় 3টের সময় তারা স্টার্ট করেছিল ক্যাংজিং মুম্বা থেকে। তারা সামিট করে এখন নামছে, আর আমি 5:15 স্টার্ট করেছি। আমি এখন সামিটের দিকে এগোচ্ছি। ডেনমার্কের টিমটা উইথ দেয়ার গাইডস তারা এখন কিছুটা সামিটের কিছুটা আগেই বসে আছে, কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। আর আমি এগিয়ে চলেছি সামিটের দিকে। মারাত্মক কষ্ট হচ্ছে, এক তো ঠান্ডা, সঙ্গে উচ্চতা। দেখা যাক কখন সেই চূড়ায় পৌঁছানো সম্ভব হয়। অবশেষে প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় 9:24 একটা বাঙালি সাধারণ ছেলে তার কোনো একদিন দেখা কোনো একটা স্বপ্ন পূরণ করলো। সাদা বরফের মাঝে উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগ আর বোর্ডে লেখা সারগড়ি দেখে তার সামিট কমপ্লিট হলো। সাকসেসফুলি ডান সারগড়ি 5000 মিটার। জয় মোহনবাগান।
5000 মিটারে মোহনবাগানের ফ্ল্যাগ সারগড়িতে, নেপালের ল্যাংট্যাংয়ে। চারদিক তাকালেই শুধু বরফ আর বরফে ঢাকা পাহাড়। ইয়াংসা তেনজি, ইয়ালা পিক, ইয়ালা পিকরি, লাংসেংরি, রামথাং কোরবারি, দর্জে লাকপা, গাংচেম্পো, ये वाला दोर्जे लाकपा, ये वाला गांगचिंपो, पोंकेन डोंगपू, नाया कांगा, बाडल पावल्स कवल स्काउट, लैंगटैंग डिबू। অবশেষে প্রায় 30 মিনিট মতো কাটিয়ে আবার নিচের দিকে ফেরার পথ ধরল তারা। আমরা নিচের দিকে নামছি, এখনো নিচে বেশ কয়েকটা টিম উঠছে ওপর দিকে। রোদের তাপে বরফ গলছে, তাই নামতে বেশ কালঘাম ছুটে যাচ্ছে। ক্র্যাম্পন পড়া সত্ত্বেও পা কিছু কিছু জায়গায় একদমই ধরছে না। আর যে রুট ওপেন করা আছে সেই রুটের পাশে পা দিলেই প্রায় হাঁটু অবধি ঢুকে যাচ্ছে পা। সেই বোল্ডার জোন আর পাথুরের রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে ওরা চারজন নিচের দিকে। সাত্তকী নিজেই বিশ্বাস করতে পারছে না যে সে এই রাস্তা দিয়ে ভোর রাতে উঠেছে। যাওয়ার সময় এখানে রাস্তাটায় বরফ শক্ত ছিল, কিন্তু এখন নামার সময় পুরো গলে গেছে। আমরা প্রায় নেমে এসেছি ক্যাঞ্জিংগুম্বা, আর আশা করছি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে নেমে যেতে পারবো। দেখা যাক কখন পৌঁছই। শেষমেশ 12:30টার সময় সে ক্যাঞ্জিংগুম্বা এসে পৌঁছলো। লাঞ্চ সেরে মাকে নিয়ে বেরোলো গ্রামটা ঘুরে দেখতে। ক্যাঞ্জিংগুম্বার ইয়াক চিজ ফ্যাক্টরি, এখানেই ইয়াক চিজ প্রোডাকশন হয়। আমরা এখন ক্যাঞ্জিংগুম্বার হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিউ ক্যাঞ্জিংগুম্বার 360 ডিগ্রি। একটা সুন্দর সানসেট দেখে ওদের দিনটা শেষ হলো। আজ এই ট্রেকে শেষবারের মতো পাহাড় চড়ার দিন।
গতকাল সাত্তকী একা একটা সামিট জয় করলেও আজকে দ্বিতীয় সামিট জয় করার জন্য মা তার সঙ্গী। ভোর 5:15, আলো ফোটেনি তখনও। দুজনে চা খেয়ে বেরিয়ে পড়েছে ক্যানজিং রির উদ্দেশ্যে। হোটেলের পিছন থেকেই একটা রাস্তা একদম সোজা উঠে গিয়েছে ওপরের দিকে। আজকেরও বেশ চড়াই আছে, চড়াই ভাগতে দুজনেরই বেগ পেতে হচ্ছে। গতকালের মতো সেই পাথুরে সরু পথ। বাঁদিকে ল্যাংটাং লিরুং মাথা উঁচু করে দাঁড়িয়ে। প্রায় 1 ঘন্টা হেঁটে পৌঁছে গেল একটা টপে। সেখানে একটা ভ্যালির মতো জায়গা, আর ওপরে দেখা যাচ্ছে কিছুটা উঠলেই ক্যানজিং রির সামিট। আমি কিছুটা এগিয়ে এসেছি, মা আসছে নিচ থেকে। এদিকে পাহাড় চূড়ার মাথায় সোনালি আভা পড়তে শুরু করেছে। ডান দিক বরাবর কত সব নাম না জানা শৃঙ্গ, যা সাত্তকী দেখেছে আগের দিন আর তার মা দেখছে আজকে। শেষের চড়াইটা ভাঙতেই বেশ বেগ পেতে হচ্ছে ওদের, কিন্তু ওই মনের জোর আর সামিট জয়ের ইচ্ছে শক্তি টেনে নিয়ে যাচ্ছে ওদের সেই পাহাড় চূড়ায়। প্রায় টপের কাছাকাছি, লাস্ট ওখানে ভালোই চড়াই আছে, যদিও বরফ নেই, তাও ভালোই চড়াইয়ে বেগ পেতে হচ্ছে আমাদের। আর টেনে নিয়ে যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা পথ অতিক্রম করে 7:30টার সময় ওরা পা রাখলো ক্যানজিং রির মাথায়। 4400 মিটার উচ্চতায় মা আর ছেলের আরও একটা স্বপ্ন পূরণ হলো একসঙ্গে। ডান দিকের খাড়া দেওয়াল ল্যাংটাং লিরুং বেস ক্যাম্পের দিকে অগ্রসর করেছে, আর বাঁ দিক ফিরলে নিচে দেখা যাচ্ছে ক্যানজিং গুম্বা, যেখান থেকে ওদের আজকের জার্নি শুরু হয়েছিল এবং গত 2 দিনের আশ্রয়ও ছিল। 8 ঘন্টা বসে সামিট সাকসেস উদযাপন করে নামতে লাগলো ওরা আবারও ওই পাথুরে মেঠো পথ ধরে। হরদম পিছলে পড়ার ভয়, পা ফসকে যাচ্ছে মাঝে মধ্যেই, এবং চোখে পড়ছে ল্যাংটাং লিরুং থেকে নেমে আসা একটা অ্যাভালাঞ্চ। ক্যানজিং গ্রামে এসে ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিশ্রাম নিয়ে কাঁটায় কাঁটায় 10টা নাগাদ আবার হাঁটা শুরু করলো সাত্তকী ও সোনালী দেবী। ক্যাংজিং গুম্পা ছেড়ে আবার নিচের দিকে রওনা দিচ্ছি। আজকে ফিরতি পথ, তাই তুলনামূলকভাবে কষ্টটা কম। ফেরার পথে দেখা অসাধারণ সুন্দর সারগড়ি, ক্যাংচেম্পু এবং ক্যাংজিং গুম্পা। সেই চেনা রাস্তা, চেনা পথ, চেনা নদী পেরিয়ে চলেছে ওরা। এক এক করে দুজনে এগিয়ে চলেছি আমরা ল্যাংট্যাং এর উদ্দেশ্যে। আকাশেরও কিছুটা মুখ ভার। আমরা ল্যাংট্যাং পৌঁছলাম প্রায় 2 ঘন্টা হেঁটে। এবার কতটা এগোনো যায় দেখা যাক। একে একে ল্যাংট্যাং, থাংস আপ পেরিয়ে ওদের আজকের ঠাঁই ঘোড়া দাবেলা। আজকে এই ট্রেকের শেষ হাঁটা, তাই স্বাভাবিকভাবে মনটা একটু ভারী। আবার গতানুগতিক জীবনে ফেরার পালা। আজকে অনেকটাই হাঁটতে হবে, তাই একটু সকাল সকালই বেরোলাম, সঙ্গে পাটাও চালাতে হচ্ছে। আজকের ঘোড়া তাবেলা থেকে একদম স্যাব্রোবেসি নামার প্ল্যান আছে, দেখা যাক কখন পৌঁছই।
পরবর্তী অভিযানের প্ল্যান করতে করতে মনের ভার অনেকটা কমিয়ে দিল সাবরুবেসির হোটেলে সার্ভ করা চিকেন ভাত থালি। ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। আমরা এই আজকে সাবরুবেসি ছেড়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি ছাড়ছে, আবার কখনো হয়তো দেখা হবে গোসাইকুণ্ডে আসলে এই পথে। আজ ওরা সাবরুবেসি থেকে কাঠমান্ডুর যাত্রা শেষ করে পশুপতিনাথের কাছে পুজো দিল, আর মনে মনে এটাই আবেদন করলো আবারও বাবা পশুপতিনাথের এই দেশে যেন পা রাখতে পারে ওরা।